স্বামী, আমি একজন ব্যর্থ বাবা, আমি একজন ব্যর্থ ইমাম। শুনেন, এখন যদি আপনার পরিবারে একটা আঘাত আসে, মনে করবেন এই সরকারের পতন এখান থেকে শুরু হবে। দর্শক, গাজীপুরের আলোচিত সেই ঘটনা কি ঘটেছিল আসলে এখানে, যে সারা বাংলাদেশে তোলপাড়। এমন একটি সংবাদে প্রচারিত হয়েছে, বাবার মাথায় অস্ত্র ঠেকিয়ে মসজিদের ইমাম তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। সেই বিষয়টি জানার জন্য আমরা চলে এসেছি গাজীপুরের শ্রীপুরে। আমরা জানবো আসলে ঘটনা কি ঘটেছে, আমাদের সাথেই থাকুন। ওই যে চাকরি করি আমি, মনে করেন যে খাওয়ানোর সময় আই খালি যাই, এই যাই আই। এই ঘটনা কি ঘটছে? ঘটনা শুনছি সরাসরি তারা একানো বাউ সরাসরি গেছে গা, এইটাই হচ্ছে প্রেমের ঘটনা? হ্যাঁ, প্রেমের ঘটনা, অন্য কিছু আমি তো শুনছি। আমরা যে বাড়িতে এসেছি, কিন্তু মেয়ে এবং তার পরিবারের কাউকে কিন্তু আমরা সেভাবে পাইনি এখানে। এবং বাবার সাথে কথা বলেছি আমরা, তিনি বলছেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং তাকে কিন্তু আমরা এখানে এসে পাইনি। তার সাথে দেখা করার জন্য আমরা যাব, আমাদের সাথেই থাকবেন। আপনারা প্রশাসনের কাছে আমার দাবি, গতকাল থেকে আমার প্রশাসনের লোকজন আসতেছেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার মেয়ে কি ভাবো কিনা আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমার প্রশ্ন। আমার মেয়েকে কি আমি জীবিত অবস্থায় আমার কলিজার টুকরা আমি ফিরাইয়া পাবো কি না? না, আমার মেয়ের উপরে জঘন্য অপবাদ দিয়ে আমার মেয়েকে হত্যা করে ফেলবে। ঘটনার সূত্রপাত হলো 1 বৈশাখ মঙ্গলবার। আমার কাছে মনে হয় আজকে কি মঙ্গলবার কি বুধবার কিনা আমি কইতে পারি না, আমি কইতে পারি না, আমার এরকম হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে দেশের প্রত্যেকটা বাবার কাছে আমার দাবি, আমার প্রশ্ন, আমি কি আমার মেয়ে পাবো কিনা? আমার দেশবাসীর কাছে আমার প্রশ্ন, আমি কি আমার মেয়ে পাবো? আমার ছোট একটা বাচ্চা, একটা মেয়ে, আমার ওরা সারাক্ষণ কান্নাকাটি করতেছে। আমার ছেলেটা বড় আপু কোথায়, বড় আপু। আমাকে যখন ফোন করে আমার ওয়াইফ জিজ্ঞাসা করে তোমার মেয়ে উদ্ধার করতে পারছো? আমি একজন ব্যর্থ স্বামী, আমি একজন ব্যর্থ বাবা, আমি একজন ব্যর্থ ইমাম। এই এলাকায় 20 বছর যাবৎ ইমামতি করি, আমি 29 বছর যাবৎ খতমে তারাবি পড়াই। এতটুকু করার পরেও আমি এতটুকু ইজ্জত পাইলাম না। আমার ইজ্জত চাই না, আমার ইজ্জত চাই না, আমার মেয়ে ভিক্ষা চাই। আমি আমার মেয়ে ভিক্ষা চাই। শুনেন, এখন যদি আপনার পরিবারে একটা আঘাত আসে, মনে করবেন এই সরকারের পতন এখান থেকে শুরু হবে, মাওনা থেকে শুরু হবে। মেরে ফেলতে পারে। আপনার এই বিষয়টা নিয়ে আমরা সোচ্চার, সকল রাজনৈতিক দল সোচ্চার। যদি এটা হয়, আবারও কোনো আঘাত আসে, মেয়ে উদ্ধার না হয়, তাহলে এটা মনে রাখেন, এই সরকারের পতন কিন্তু এখান থেকে শুরু হবে। এটা এখন জাতীয় না আন্তর্জাতিক একটা ইস্যু হয়ে গেছে। আপনি ধৈর্য ধরেন, আল্লাহর কাছে একটু সাহায্য চান, আর নিজে একটু ভেঙে পড়লে তো চলবে না ভাই। আপনারা বলেন আর কতক্ষণ ধৈর্য ধরতে হবে আমাদের? মূল কারণ হলো, দেখেন, ছাত্র দলের রাজনীতির সাথে যারা জড়িত, আমি বারবার এই উপজেলায় যারা নেতৃবৃন্দ ছিলেন, যদি আমি বলি, যেরকম আমাদের পৌর বিএনপির যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করতেছেন, আমাদের অত্যন্ত মহব্বতের বিলাল ব্যাপারী ভাইকে আমি বলছি যে ভাই, আপনার একটা মেয়ে আছে নিগার, ওটা আমার ছাত্রী। আপনার মেয়ে নিগার যেরকম আপনার সন্তান, আমার ফারিয়াও এরকম সন্তান। আমি আপনার মেয়ের উস্তাদ হিসাবে আমার মেয়েটা উদ্ধার করে দেন। বলে ঠিক আছে, আমি প্রশাসনকে বলেছি, আমি আপনাকে হেল্প করছি। আমি বললাম ভাই, এখানে ছাত্রদলের কিছু ছেলেপেলে আছে, এরকম পাপ্পু, সুহান, এদেরকে যদি একটু চাপ দিতেন, আপনারা চাপ দিতেন। আমি তখনও কিন্তু কোনো মিডিয়ার কাছে যাইনি। এদেরকে যদি একটু চাপ দিতেন তাহলে আমার মেয়েটা ফেরত দিত। ব্যাপারী ভাই আমাকে যথেষ্ট হেল্প করছেন। উনি বলছেন এদের নামে আসামি করেন,
আমি আপনার পাশে আছি, আমি বাবা, আপনিও বাবা। পাপ্পু এবং সুহান এদেরকে যদি একটু চাপ দিতেন তাহলে আমার মেয়েটাকে উদ্ধার করা হতো বলে আপনি এই বিষয়টা একটু আমাদের এমপি মহোদয়কে বলেন। আমি এই ঘটনাটা আবার এমপি মহোদয়কে বলছি, জানাইছি আমার লোকের মাধ্যমে। উনি মুস্তফা ভাই এই কথার ঘটনা শোনার পরে দৌড়ে আইসা নিজে বাচ্চু ভাইকে ফোন করছেন। বাচ্চু ভাই উনি আমার ইমাম, আমার মসজিদের ইমাম, আমার অত্যন্ত কাছের মহব্বতের মানুষ, ভালো মানুষ, ওনার মেয়েটা উদ্ধার করেন এবং এর সাথে ছাত্রদের কিছু ফলোয়ার আছে, এদেরকে একটু চাপ দিলে মেয়েটা উদ্ধার হয়ে যাবে।